এই মুহূর্তে পৃথিবীতে ঘটনার স্রোত বয়ে চলেছে। যুদ্ধ, হত্যা, কত দ্রুত রাজনৈতিক পরিবর্তন, সব খবরের কাগজে পড়ে যাই বড় বড় ছাপার অক্ষরে, কিন্তু মনে কোনো ছাপ পড়ে না। সেসব দূরবর্তী দেশের কথা, চোখের আড়ালে যেখানে ঘটনা তরঙ্গায়িত হয়ে চলেছে, তার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমার চোখের সামনে, আমার চারপাশেও তো কত ছোট ছোট ঘটনার ঢেউ উঠেছে, সে সম্বন্ধেও তো কোনো সচেতনতা নেই। চোখের সামনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনার নানা রূপে প্রকাশের এই অকপট শান্তশীল মনোভাবই নরেন্দ্রনাথ মিত্র স্বাতন্ত্র্য চিহ্নিত। বাংলা ছোট গল্প পরিমণ্ডলে নরেন্দ্রনাথ মিত্র 1916 থেকে 1975, এই মানুষটা অনেকটাই অনালোচিত, অনালোকিত, অথচ তার গল্পের বিষয় ও কাঠামোগত বিন্যাস বাংলা ছোট গল্পে অনন্য। ওনার গল্পে দেশ বিভাগ, দাঙ্গা, মনন্তর, যুদ্ধোত্তর, বিপর্যস্ত অর্থনীতি সব কিছুই উঠে এসেছে। তবে তিনি যে রূপায়ণে এই প্রসঙ্গকে ছোট গল্পে চিত্রিত করেছেন তা সদর্থক। জীবন কখনো একক দুঃখের কিংবা একক সুখের সমষ্টি নয়। নিরবিচ্ছিন্ন দুঃখময় জীবনেও সুখের আভাস বিদ্যমান। ওনার গল্পের ভূমিতে থোকা থোকা কষ্ট ফুটে থাকে, দুঃখের বিদীর্ণ প্রান্তর তার গল্পভূমি, দুঃসহ জীবনের রেখাপাত তার এক একটি সৃষ্টি। সেই দুঃখ সমুদ্র থেকে তিনি তুলে আনেন বিন্দু বিন্দু সুখের ছটা। সেই সুখের উদ্ভাস তিনি গল্পের পরিণতিতে এমনভাবে তুলির আঁচড়ে এঁকে দেন, যা পাঠক চিত্তকে জয় করতে কাল বিলম্ব হয় না। চোর গল্পে নরেন্দ্রনাথ মিত্র অমূল্যের চৌর্যবৃত্তির অপরিহার্যতা তুলে ধরেছেন। কার? অমূল্যের। অমূল্যের স্ত্রী রেণু স্বামীর চৌর্যবৃত্তির প্রতি অশেষ ঘৃণা পোষণ করে। রেণুর ঘৃণার প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে কে? অমূল্য। শুধু তাই নয়, ওপরতলা থেকে কাঁসার বাটি চুরি করার পরামর্শ দেয় স্ত্রীকে। এরই দোকানে কাজ করত অমূল্য। কি নাম? পাল ব্রাদার্সের কর্মচারী সে ছিচকে চোর। কি করত? নতুন বউ রেণুকে সে সাবান, স্নো, চিরুনি উপহার দেয়। কথা থেকে? দোকান থেকে হাত সাফাই করে। তার কর্মফলে শীঘ্রই সে চাকরিটি হারিয়েছে। গরিব ঘরের মেয়ে রেণু সহজ, সরল, নির্লোভ। স্বামীর এই মানসিকতা, নীচতা তাকে ব্যথিত করে। সে স্বামীকে ভালোবাসে। গল্পের শেষে দেখি রেণু তার বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে অমূল্যকে চুরি করা হাতঘড়ি উপহার দিয়েছে। রেণু হয়ে উঠেছে অমূল্যের
যথার্থ সহধর্মিণী। সবশেষে অমূল্য উপলব্ধি করছে নারীর স্বাভাবিক সৌন্দর্য মাধুর্য আজ বিলুপ্ত, তাও আজ শ্রীহীন কলঙ্কিত। গল্পকার অমূল্যের চোর জীবনের যে আখ্যান গল্পে এনেছেন, এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ রেণুর চোর হয়ে ওঠার অংশটুকু। একদিকে অর্থ সংকট, অন্যদিকে চোর স্বামী সঙ্গ রেণুকে চোর হিসেবে গড়ে তুলল। গল্পের বুনন, সংলাপ, নিম্নবিত্তের স্বরূপ, নারীর অসহায়ত্ব, সব কিছুর মধ্য দিয়ে গল্পটি পাঠক চিত্তে স্থান করে নেয়। নরেন্দ্রনাথ মিত্র যেহেতু জীবনকে ইতিবাচক করে দেখেন, যেহেতু ইতিবাচক চিন্তাভাবনা তার গল্পের মধ্যে পাই, তাই গল্পের সমাপ্তিতে শেষ রেখা টেনেছেন সুস্থ জীবনের দিকে ইঙ্গিত করে। নিজে চুরি করলেও চুরি পেশার প্রতি অমূল্যর যে ঘৃণা আক্ষেপ, তার প্রতিফলন কিন্তু আমরা গল্পের শেষে লক্ষ্য করি। সেখানেই অমূল্য মহান হয়ে ওঠে। গল্পের পুরুষ চরিত্র অমূল্য রেণুর স্বামী, বিষ্ণুবাবু কেশিয়ার, বিনোদনবাবু রেণু যার বাড়ি থেকে হাত ঘড়ি চুরি করে। নারী চরিত্র তাহলে রেণু আছে, অর্থাৎ অমূল্যের স্ত্রী মাসিমা, মাসিমার নাম নেই, যে বিনোদবাবুর স্ত্রী, বা গোসাই অর্থাৎ খর্দায় বাড়ি। গল্পটির প্রথম প্রকাশ মাঘ 1351 বসুমতী পত্রিকায়। প্রথম মুদ্রিত কবিতা মুখ দেশ পত্রিকায় 1936। প্রথম মুদ্রিত গল্প মৃত্যু ও জীবন দেশ পত্রিকায় 1936। প্রথম উপন্যাস হরিবংশ। আনন্দ পুরস্কার পেয়েছেন 1961 সালে। গল্পকে গল্প করে বলা, সেই সঙ্গে শিল্পীর স্বচ্ছতম গুণটিকে ঘাসের শিশির বিন্দুর মতো ধরে রাখা, নরেন্দ্রনাথের জাদু শক্তি বলুন, জোর বলুন, সব এইখানে। আর অনায়াস তার এই সিদ্ধি। সেখানে তিনি মোপাসা ও হেনরি শেখাটকি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আসনে। 14/3/1983। আনন্দবাজার, সন্তোষ কুমার ঘোষ। আমার কোনো রচনায় অপরিচিতদের পরিচিত করবার উৎসাহ নেই। পরিচিতরাই সুপরিচিত হয়ে উঠেছে। কে বলেছেন? নরেন্দ্রনাথ মিত্র। চোর গল্পটি বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। চোর গল্পটি 1944 সালে প্রকাশিত।
পরে গল্পটি অসমতল গল্প সংকলনে স্থান পেয়েছিল। গা থেকে চাদরটা অমূল্য বিছানার উপর রাখে। অমূল্য পকেট থেকে একটা সাবানের বাক্স আর এক কৌটো স্নো বার করে স্ত্রীর সামনে ধরে। কার সামনে? স্ত্রীর সামনে। রেনু সাবানের বাক্স আর স্নো অমূল্যর হাত থেকে নিয়ে জল চৌকির উপর রাখে। খর্দার মা গোসাইয়ের উল্লেখ আছে। অমূল্য আর রেনু ট্রামে করে ইডেন গার্ডেন যায়। রেনুরা ট্রামের ফার্স্ট ক্লাসে ওঠে। অমূল্য একা থাকলে ডাব্লিউটিতে চলে। অমূল্য 2.5 টাকা দিয়ে চিরুনি কিনে আনে রেনুর জন্য। রেনু বৌভাতে 3খানা চিরুনি পায়। অমূল্যকে ভদ্রলোক বললেই রেনু একেবারে তৃপ্তি। অমূল্য রেনুকে জানায় 2 থেকে 3টে বাটি চুরি করে আনতে পারলে 2 দিন বক্সে বসে দুজনে থিয়েটার দেখে আসতে পারবে। বুড়ো ক্যাশিয়ার ম্যানেজারকে লাগিয়েছে অমূল্যের বিরুদ্ধে, ফলে অমূল্যের কাজ চলে যায়। 2-3 দিন পরে অমূল্য একটা দামি ফাউন্টেন পেন নিয়ে আসে। অমূল্য পকেট থেকে রেনুকে 14 স্নো দেয়। পাল ব্রাদার্স থেকে এনেছে সে, এমনকি নগদ পয়সা দিয়ে এনেছে। বিষ্ণুবাবুর সামনে 5 টাকার নোট বের করে অমূল্য চেঞ্জ চেয়েছিল, অর্থাৎ চেঞ্জ করতে চেয়েছিল। দেয়ালের এক কোণে পেরেকে বিনোদবাবুর হাত ঘড়ি ঝুলানো রয়েছে। ভুলোমন বিনোদবাবু। আপিসের দিন বিনোদবাবুর কাণ্ডজ্ঞান থাকে না। কোনো দিন বা ঘড়ি ফেলে যান, কোনো দিন মানিব্যাগ। রেনু বিনোদবাবুর হাত ঘড়িটা চুরি করে আনে আর পাল ব্রাদার্স থেকে অমূল্য চিরুনি আনে। যেমন কাঁচা হাত আমার নয়, রেনুকে বলেছিল অমূল্য। টিকিটই যদি করব তো ফার্স্ট ক্লাসে উঠেছি কেন? অমূল্য রেনুকে বলে। হিস্টেরিয়া টিস্টেরিয়া নেই তো আবার, অমূল্য রেনুকে বলেছিল। বাহ, চমৎকার তো। অর্থাৎ এই যে খুশি, কি কেন? চিরুনি দেখে কে খুশি হয়েছিল? রেনু খুশি হয়েছিল। পয়সা লাগেনি, হাত সাফাইতে এসেছে। তা তোমার জন্যে পারি বলে তোমার বৌদির জন্যেও পারতে হবে, এমন কি কথা আছে? রেনুকে বলেছে অমূল্য। সবাই জানবে অমূল্য যেমন ছিচকে চোর, রেনু তেমনি চোরের বউ। রেনুর কথা, আমি জেল খাটি আর তুমি ততদিন সাধু সঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে। কাকে বলেছিল? রেনুকে বলেছিল। অর্থাৎ আমি জেল খাটি আর তুমি ততদিন সাধু সঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে। হ্যাঁ, সাধু যে পৃথিবীতে সকলেই তা আমার জানা আছে। পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত মাধুর্য যেন বিলুপ্ত হয়ে গেছে, আর যে চিরপরিচিত 2খানি হাত, তার কণ্ঠ জড়িয়ে রয়েছে, তা কোনো সুন্দরী তরুণীর কঙ্কিত মৃণাল ভুজ নয়, তাও আজ শ্রীহীন, কলঙ্কিত। অমূল্যের উপলব্ধি।
রেনু একদিন অমূল্যের বিদ্রূপের উত্তর দেয়। বিনোদবাবুর হাতঘড়িটা চুরি করে সে রাত্রেবেলা অমূল্যকে পরিয়ে দেয়। এতে অমূল্যের খুশি হওয়ার কথা ছিল, কারণ এতদিনে রেনু তার যোগ্য সহধর্মিণী হয়ে উঠেছে। কিন্তু না, অমূল্য খুশি হতে পারেননি। তার কাছে যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত মাধুর্য বিলুপ্ত হয়ে যায়, তাই না? অমূল্য রেনুকে উপরের বিনোদবাবুদের ঘর থেকে চুরি করতে বলে। রেনু রাজি হয়নি। অমূল্য রেনুকে বিদ্রূপ করে। তার মানে প্রথম অবস্থায় বিদ্রূপ করেছিল, কিন্তু শেষে যখন রেনু সত্যি সত্যি চুরি করলো, তখন তার আঘাত লেগেছে।